আমার কাছে প্রাথমিকভাবে একটা জিনিস মনে হয়, ধরুন একটা দেশই যদি দখল হয়ে থাকে, মানে আমরা আওয়ামী লীগ দেশটা দখল করে নিয়েছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আপনাকে ম্যান্ডেট দিই দেশ চালানোর জন্য 5 বছরের, সেটা যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেন আপনি দেশ চালাবেন। এমনকি আমি যদি আপনাকে ভোট নাও দিয়ে থাকি, ধরুন একটা ভোট হলো আওয়ামী লীগ জিতলো ভোটে, আমি হয়তো অন্য কাউকে ভোট দিলাম, তারপরও আমি আওয়ামী লীগকে আমার সরকার হিসেবে মেনে নেই, কারণ হলো একটা ফেয়ার গেমে আমি পার্টিসিপেট করেছি, তাতে আমি জিতি নাই, কিন্তু যারা জিতেছেন আমি তাকে ওন করি। এরা এসে যেটা করলেন 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত দেশটাই দখল করে ফেলেছেন চর দখলের মতো। এবং অনেকে একটা কথা বলেন, আমার কাছে এটাও সঠিক মনে হয় না, কেউ বলেন ধরুন শেখ হাসিনা এই দেশকে তার বাপের তালুক মনে করতেন, একদম এই ভাষা ব্যবহার করেন কোট আন কোট। আমার কাছে তা মনে হয় না, মানে বাবার তালুকও যদি হতো আপনি একটা দেশকে নিয়ে এরকম করে ফেলতেন না। বাবার তালুকও মানুষ একটু রয়ে শোয়ে খায়, একটু ঠিকঠাক রাখে, ঠিকঠাক রাখার চেষ্টা করে। আপনি বাংলাদেশকে শেখ হাসিনা তার একটা কলোনির মতো ব্যবহার করেছে। আপনি সম্পদ উপার্জন করেছেন, ইনভেস্ট করেছেন, করে ওটা আবার নিয়ে যাচ্ছেন, মানে ব্রিটিশরা যা করেছিল, মানে আপনি ইনভেস্ট করে দখল করে এখানে বসবাসের প্ল্যানও করেন। এই যে আমরা এখন দেখছি না যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন মতো পাচারি করে নিয়ে গেছে, এরকম এটা যদি একটা ক্ষেত্র হয় কত বিলিয়ন গেছে তাহলে। সো দেশটাই যখন দখলে থাকবে তখন মাইক্রো ম্যাক্রো আরও ছোট ছোট যত জায়গা আছে সবগুলোতে দখলদার তৈরি হবে। শেখ হাসিনা বস, সবচেয়ে বড় মাফিয়া যদি হয়, মাঝারি ছোট ক্ষুদ্র মাইক্রো মাফিয়া বিভিন্ন জায়গায় থাকবে একেবারে পাড়ার। আপনি খেয়াল করবেন, এ তো ইটিভির পয়েন্টে কথা বলছি বা ব্যাংকের লেভেলে কথা বলছি, আমরা চিনি বলে, আপনি গ্রামীণ এলাকায় তো আরো অনেক বিষয় জড়িয়ে রয়েছে নিউজে। একদম সামরিক বাহিনীর একটি গোয়েন্দা সংস্থা, আমি আসছি ওই জায়গায়। আপনি গ্রামে যদি যান দেখবেন একটা বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান বা একটা দোকান ছিল, ওটা দখল হয়ে গেছে, ওটাও আওয়ামী লীগের কেউ এসে দখল করে নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এরকম স্টোরি জানি, অপরিচিত মানুষের কাছেই শুনেছি যে তার কি দখল করে ফেলছে। সো দেশটা যখন দখল হয়েছে সবকিছু দখলদারিত্বের মধ্যে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপর যে কথাটা বললেন যে একটা সামরিক গোয়েন্দা বাহিনীকে আপনি যেভাবে ব্যবহার করেছেন, শুধু এটা না, আরো প্রতিষ্ঠান আছে। ধরুন আমরা রিসেন্টলি এনটিএমসির কথা বলছি, এই যে জিয়াউল হাসানের কথা, যে আপনি নাগরিকদের গোপনীয়তার যে বাধ্যবাধকতা আমাদের সংবিধান দিয়েছে লঙ্ঘন করে আপনি কি করেছেন। এবং আমরা লিস্ট দেখেছি শেখ হাসিনা তার নিজের লোকদের কথাই কি পরিমাণ শুনতে চায়, একটা ডকুমেন্ট তো বেরিয়ে গেল। সো এরকম রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, আপনি এগুলো প্রত্যেকটাকে আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছেন। এবং এটা একটা পর্যায়ে শুধু শেখ হাসিনা না, আপনি যদি ওই সরকারের কোনোভাবে পাওয়ারফুল কেউ হয়ে থাকেন, আপনি তাদেরকে একরকম হায়ার করতে পারেন, আপনি হায়ার করে তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করেছেন, আপনি প্রতিষ্ঠানগুলোকে এই করেছেন। আমি একটা উদাহরণও দিই, একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। নারায়ণগঞ্জে যে 7 খুন হয়েছিল, সেখানে তো র্যাবকে ভাড়া করা হয়েছিল রীতিমতো। নারায়ণগঞ্জ র্যাবকে ভাড়া করেছেন আপনি এত কোটি টাকা দিয়ে যে আপনার এই কাজটা করিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জায়গা থেকে বের করে নিয়ে এসে আপনি আসলে ব্যক্তিগত যত দখলদারিত্ব সেটা এনশিওর করার জন্য, যে ডিজিএফআই এর কথা আসলো, বাংলাদেশের বিচার বিভাগের কথা আসছে অলওয়েজ। আমি আব্দুল সালাম সাহেবকে দিনের পর দিন বিনা বিচারে 2.5 বছর কারাগারে রাখা হয়েছে। আপনি একটা স্বৈরাচারী ব্যবস্থা যখন কায়েম করবেন, আপনি যখন একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করবেন, তখন আপনার প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে না দেয়া। আপনি ফোন করেই সব নিশ্চিত করবেন আপনি কারাগারে জামিন পাবেন কি পাবেন না, আপনার শাস্তি কমবে না বাড়বে। মানে বেগম খালেদা জিয়ার শাস্তি আপিল বিভাগে গিয়ে বেড়ে গেছে, মানে আনপ্রেসিডেন্টেড। এটা আমি বলছি না দেয়া যাবে না, রনি ভাই আইন পড়া মানুষ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড, এখানে প্রেসিডেন্স খুব বেশি নাই। তো এইরকমভাবেই আপনি করেছেন। প্রধান বিচারপতি কয়েকদিন আগে একটা শুনানি 1 মাস পরে করবেন, রাস্তায় আন্দোলন করলে লাভ হবে না, সেই প্রধান বিচারপতি তার শুনানি টেনে নিয়ে আসেন নাই, কারফিউর মধ্যে শুনানি করেন নাই। সো এগুলো তো বাংলাদেশে ঘটেছে। একজন সিটিং চিফ জাস্টিসকে আপনি বাংলাদেশ থেকে ঘাট ধরে বের করে দিয়েছেন। আবার শেখ হাসিনার আত্মীয় এবং গুরুত্বপূর্ণ নেতা শেখ ফজলুল তাপস ভীষণ ক্ষমতা দেখিয়ে বলছেন যে একজন সিটিং চিফ জাস্টিসকে বিদায় করে দিয়েছি। সো এইগুলো তো এইরকম প্রকাশ করেছে। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনি আসলে আপনার ব্যক্তিগত ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছেন। এবং এই কারণেই স্টেটের অবস্থা যখন এইভাবে ভঙ্গুর বা ভেঙে পড়েছে, সেই কারণেই আসলে সংস্কারের প্রশ্নটা আসছে যে এই এক্সিস্টিং ইনস্টিটিউটগুলো বা এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আপনি আসলে সামনে অন্তত একটা ফেয়ার নির্বাচনের দিকে কতটা যেতে পারবেন।